সত্যিকারের বন্ধুত্ব মানে যদি এটাই হয়ে থাকে যে ভালোবাসার খাতিরে তোমরা গোপন সূত্রে খবরগুলো আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে নিয়ে সেই খবরগুলোই তোমরা পাচার করে দিচ্ছ, এরই নাম যদি বন্ধুত্ব হয়ে থাকে, তো রিকোয়েস্ট করব এরকম বন্ধুত্ব কেউ দেখাতে এসো না। এই রকম বন্ধুত্ব যদি বন্ধুত্বের নামে যদি বেইমানি করে, আমার মনে হয় সেই রকম বন্ধুত্ব অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে না রাখাই উচিত। আমরা হয়তো অনেকটা বিশ্বাস করে একটা ইনফরমেশান কাউকে হয়তো দিই, সে যখন অনেক আকুলি বিকুলি কথা বা অনেক চেষ্টা করে যে কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, তখন কোথাও না কোথাও কিন্তু আমরা তাদের ওই চিন্তা, তাদের ওই ভাবনা যাতে একটু তারা শান্তি পায়, এই জিনিসটাকে চিন্তা করে আমরা কিন্তু অনেক সময় হালকা হালকা কিছু বন্ধুদের কিছু হয়তো জানিয়েও থাকি। কিন্তু এখন দেখছি সেই জানানোটা পুরোপুরি বন্ধ করতে হবে। না, আমি এখানে বলছি, কার কথা বলছি, কেন বলছি, আমি আমার ক্ষেত্র দিয়ে বলছি না। আমার সাথে কোনো রকম কোনো ব্লগারের তো যোগাযোগ নেই। আমি সবসময় বলেছি আমার ভিউয়ারদের সাথে কিন্তু আমার যোগাযোগ, কিন্তু চারিদিকে যে ঘটনা ঘটছে এরপর থেকে আমার মনে হয় আমার যেই সমস্ত ভিউয়ারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ইনস্টাগ্রাম বলো, এফবি বলো, মেসেঞ্জার বলো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে কেউ এমন কিছু গোপন সূত্রে কথা আমার কাছ থেকে জিজ্ঞাসা করো না, যেটা সত্যিকারই এখন যেটা বুঝতে পারছি যে অনেকে হয়তো এরকম বন্ধুত্বের সুযোগ নিয়েই কিন্তু খবর দেওয়া নেওয়া করছে এবং সেই খবরগুলোই আবার অন্য তরফে কিন্তু পাচার করে দিচ্ছে। এইরকম একটা জলজান্ত প্রমাণ কিন্তু আমি আজকে নিজের চোখে দেখলাম। যেই কথাটা ওয়াইটির কেউ জানে না, কি হবে, কবে যাবে, কোথায় যাবে, কি কাজে যাবে, এটা কেউ জানে না, কিন্তু কেউ একজন কমেন্টস করে সেটা জানিয়ে দিল। আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কথাটা যখন কেউ জানে না, কথাটা কি করে সেখানে পৌঁছালো। তার মানে কোনো এক বন্ধু কোনো এক পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে সেই মানুষটা সম্পর্কে নেগেটিভ কথা বলে তার পেটের কথা বের করে নিয়েছে এবং সেই কথাটা বের করে নেওয়ার পর তার প্রিয়জন, সে সত্যিকারে অন্তর থেকে যাকে ভালোবাসে, তার কাছে গোপন সূত্রে কিন্তু সেই খবরটা পাঠিয়ে দিয়েছে এবং সে যথারীতি সেটাকে নিয়ে ভিডিও করতে কিন্তু বসে গেছে। আমি এখানে কার উদ্দেশ্যে বলছি, কেন বলছি, যারা বোঝার তারা আশা করছি বুঝে যাচ্ছ, আর যারা বুঝতে পারছো না তারা কিছুদিন পরে কিন্তু বুঝতে পারবে। যারা চারিদিকে প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও একটু আধটু দেখে তারা বুঝতে পারছে যে আমি কার কথা বলছি। বন্ধুরা, এমন একটা কথা যেটা ওয়াইটিতে এখনো পর্যন্ত কেউ বলেনি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, কোনো ব্লগারও পর্যন্ত বলেনি, কারণ সেই কাজটা এখনো পর্যন্ত মানে হয়নি। সেই কাজটা সম্পর্কে প্ল্যান করা হয়েছিল, সেই কাজটা সম্পর্কে একটা ভাবনা করা হয়েছিল, যদিও সেটা খুব ভালো একটা কাজ। সেই কাজটা সম্পর্কে কাজটা শুরুই করা হলো না, অথচ সেই কাজটার পুরো প্ল্যানিং কি করে কোনো একজন নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানতে পেরে গেল। আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে তার মানে কোনো এক ভিউয়ার্স বন্ধুত্বের নাম করে এইভাবে পেছনে ছুরিটা মারছে। তাই আমার মনে হয় এইরকম বন্ধুত্ব থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি এখানে কিন্তু আমার প্রতিটা ভিউয়ার্সকে বলছি না, যারা সত্যের পথে আছে, যারা ভালো, তাদের জন্য আমার এই একটা কথাও নয়, কিন্তু যারা এইরকম বন্ধুত্বের সুযোগ নিয়ে কথোপকথন করে তারপর সেই সমস্ত কথাগুলোই তুমি জায়গা মতো জায়গায় পৌঁছে দিচ্ছে, তাদের জন্য কিন্তু খুব খারাপ সময় আসতে চলেছে। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেহেতু তথ্য সংগ্রহ করতে পারছি এত কষ্ট করে, কোথা থেকে কোন কথা লিক হচ্ছে এই কথাটাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবো। বিশেষ করে এরকম একটা ভাইটাল বিষয়, আমি জানি না আমার এই বলা কথাটাতে কারা বুঝতে পারছো যে আমি কোন কথাটাকে বলেছি। তোমরা ভেবো না যে আমি সন্দীপ বা গামলার ক্ষেত্রে এই কথাটা বলছি, তোমরা অন্যান্য মন্দিরা হতে পারে, হ্যাঁ দালাল হতে পারে, এই সমস্ত কথা নিয়েও কিন্তু তোমরা ভাবতে পারো। তার মধ্যে একটা কথা তোমরা আশা করছি বুঝতে পেরে যাবে। তো যাই হোক, এই একটা কথা বলে দিলাম যে বন্ধুত্ব যদি বন্ধুত্বের মানে যদি পেছনে ছুঁড়ে মারা হয়, তো এইরকম বন্ধুত্ব আমার মনে হয় না থাকাই ভালো, না থাকাই ভালো। যেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত বিশ্বাস করে তাকে একটা কথা বলছি তাদের কৌতূহলের জন্য, সেখানে আমি তো বলিই না, কারণ আমার কারোর সাথে সেইভাবে পরিচয় আমি বলবো কি করে। আমি যেটুকুনি যে জানতে পারি আমি আমার বন্ধুদের সামনে ভিডিও করে বলে দিই। আর যেটুকুনি আমার মনে হয় যে আমি ভিডিওতেও বলবো না, আমি পার্সোনাল ভাবেও বলবো না, আমি আমার পেটের মধ্যে সেই কথাগুলোকে জমা রাখবো। যখন যেটা হবে তখন সেটা সবাই জানতেই পারবে। তাই বেশি বাড়াবাড়ি করে আমি আমার ভিডিওতে কখনো কিন্তু প্রুফ দিই না, কারণ আগে থেকে আমি একটা আইডি নিয়ে বিপদে পড়ে আছি। তাই আমি কখনো চাইবো না আমার এই আইডিটাই বিপদে যাক। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো ছিলাম, কিন্তু এই খবরটা জানার পর একটু চিন্তায় পড়ে গেছি যে এখন বন্ধুত্ব করতে গেলেও কিন্তু ভেবেচিন্তে করতে হবে। তো আমি কাল থেকে তোমাদের সামনে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ কি কালকে একটা বিকালে ভিডিও করেছিলাম, যেটা তোমাদেরকে ওই 5টা সাড়ে 5টার সময় দিয়েছিলাম, এবং তারপর যথারীতি ছেলের প্রোগ্রাম ছিল সেখানে চলে গেছিলাম, এবং আজকে আমার বাড়িতে আমার মামা এসেছিল, এই মাত্র মামা বাড়ি গেলেন। তো সেই কারণে আমি এখনও আমার রান্নাঘরের অনেকটা কাজ বাকি আছে। তো সমস্ত কাজবাজ আমি ওইদিকে ফেলে রেখে আমার মনে হলো আগে আমার এই ভিডিওটা তোমাদের সামনে দেওয়া উচিত, কারণ বন্ধুরাও তো একটা আশায় থাকে না। তো আমি একটা বিষয় নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। তোমাদের মতামতটা প্লিজ কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। জলপাইগুড়ির কাকু কাকিমা,
যে কিনা কালকের ভিডিওতে, গামলার কালকের ভিডিওতে একটা কমেন্টস করেছিল, যে কমেন্টসটা আমার সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনশট সমেত আমার কাছে চলে এসেছে মেসেঞ্জারে, সঙ্গে সঙ্গে চলে এসেছে। এবং সেই দিদিভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। সে যেভাবে আমাকে হেল্প করে, যেভাবে প্রতিটা কমেন্ট তো ডিলিট হয়ে যায়, কিন্তু আমার কাছে ওর পুরো কমেন্ট সেকশন, প্রতিটা কমেন্টের কমেন্ট বা যে প্রুফগুলো থেকে যায় সে কিন্তু দিয়ে দেয়। মানে সে সঙ্গে সঙ্গে ভিডিওটাকে ডাউনলোড করে নেয়, তারপর সে নিজে দেখে, দেখার পর কিন্তু সে সেই সমস্ত তথ্য আমার কাছে জানান দেয়। তার জন্য সত্যি তাকে আমি ধন্যবাদ বলে ছোট করতে চাইবো না। তো সে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু ওই স্ক্রিনশটটা পাঠিয়েছিল, কিন্তু আমি তখন ছিলাম, মানে আমার ছেলের প্রোগ্রাম যেখানে হয়েছিল হিন্দ মটর, তো ওখানে আমি ছিলাম। আমি ওখানে না দেখেছি না আমি কিছু করতে পেরেছি, যথারীতি বললাম আমি মামা এসেছিল, ভিডিও করতে পারিনি। এইবার আমি ওই কমেন্ট সম্পর্কে একটু তোমাদের সামনে আলোচনা করতে চাই। আচ্ছা, জলপাইগুড়ির কাকু কাকিমা অ্যাজ এ একজন কিন্তু ভিউয়ার্স, গামলা বা আমাদের সন্দীপদার একজন ভিউয়ার্স ছিল, তাদের এত কৌতূহল কিসের, তাদের এত যে মিল করাবার উদ্দেশ্য দুটো পরিবারকে ছিল, কিসের জন্য ছিল, আমি তো বুঝে উঠতে পারছি না। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি এই ভিডিওটা করছি, যদি 500 জন আমার ভিডিওটায় ভিউ দেয়, আমি কিন্তু এই থেকে $0.1 কিন্তু পাবো কি না, যাই থেকে আমার 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা কিন্তু আমি ইনকাম করব। আমি বুঝতে পারলাম না সেই মানুষটা শুধু জলপাইগুড়ি থেকে এসেছিল শুধুমাত্র দুটো পরিবারকে মিল করাতে, তার কোথায় কি লাভ ছিল আমি তো বুঝতে পারলাম না। উল্টে সেই সমস্ত মানুষগুলো যদি সত্যি এই দীপদা ভাইকে আর গামলাকে যদি সত্যি মিল করাতে চাইতো, তাহলে তারা কেন সোশ্যাল মিডিয়ায় এসে এই গামলাকে কমেন্ট করতে গেল? কারণ তারা যথেষ্ট বয়স্ক, যথেষ্ট তারা বুদ্ধিমত্তা এবং যথেষ্ট ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে। তাদের প্রোফাইল দেখে যতটা বুঝেছি, বা যখন গামলার বাড়ি এসেছিল তখন তো ভিডিওতে দেখেছিলাম, তো সেখান থেকে তারা এটা কি করে করতে পারলো যে গামলার যেখানে প্রতিটা বিষয় নিয়ে, মানে চুন থেকে পান খসলে আমরা যেটাকে নিয়ে ভিডিও করছি, সেখানে এই জলপাইগুড়ির কাকু কাকিমা এসে কিভাবে সাহস পেল কমেন্টস করার মতো? তার যদি সত্যি কোনো কথা গামলাকে বলার হতো, তাহলে কি সে গামলাকে পার্সোনালভাবে বললে পারতো না? পার্সোনালভাবে বললে পারতো কিনা? যদি সত্যিই ভালোবাসতো তাহলে পার্সোনালভাবে বলতো। তার মানে তাদেরও নিশ্চয়ই এখানে একটা ফায়দা আছে। কি ফায়দা? সেই ফায়দাটা হচ্ছে নিজেদের ফেসটাকে সবার সামনে রিভিল করানো, যে দেখো আমরা কত মহৎ মানুষ, আমরা কতটা ভালো, আমরা কতটা কারোর বিপদে ঝাঁপিয়ে পড়ি, কারোর পরিবার যদি শেষ হয়ে যায় সেই পরিবারকে আমরা মিল করাবার জন্য কতটা ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আসল উদ্দেশ্য তার কি? নিজের ফেসটাকে সবার সামনে রিভিল করা। হতেই পারে দুদিন পর একটা নিজের আইডি খুলবে, এবং আইডি খুললে ভিউয়ার্সরা কি করবে, যে এইটাই তো জলপাইগুড়ি সেই কাকু কাকিমা, তার মানে এরা যে হেল্প করতে চেয়েছিল, এদের ভিডিওগুলো দেখি, এদের মনোমানসিকতা দেখি, তাদের ভিউজ হবে। যেরকমটা গামলার বৌদি করছে, প্রথমে তো একদম বাচ্চা কচি খুকির মুখ দেখাতেই চাইছিল না, এখন আবার কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করছে। ডান্স আমরাও করি না, সেটা আবার এত নটাঙ্কি করে নয় যে ভিডিওর মধ্যে দেখাবো না। হ্যাঁ, মুখ দেখাচ্ছে তো পা দেখাচ্ছে না, পা দেখাচ্ছে তো কোমর দেখাচ্ছে না, কোমর দেখাচ্ছে তো এক চোখ দেখাচ্ছে তো মাথা দেখাচ্ছে না, এরকম করছিল না বিয়ের ভিডিওগুলোতে গামলা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের ফেস রিভিল করবার জন্য নিশ্চয়ই এই কমেন্টসটা কালকে গামলার কমেন্ট সেকশনে করেছিল। তো গামলার কমেন্ট সেকশনে কালকে কমেন্টসটা করেছিল কি, যে তোমাদের বাড়িতে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু তোমাদের দুই তরফের মানুষদের কিন্তু একটা মানে জায়গায় একসাথে বসতে বলেছিলাম, যেখানে বসে দুটো পরিবার মিলে আলোচনা করা হবে, যেখানে প্রত্যেকের প্রবলেম বলবে এবং আশা করছি একটা সলিউশনে আসা যাবে। এমনকি যদি সেই সলিউশনে না আসা যায় তাহলে মিউচুয়াল ডিভোর্স করে নাও। ও আর একটা কথা বলতে ভুলে গেলাম, যে সেই পরামর্শ করতে রাজি সন্দীপদা হলেও গামলা হয়নি, কারণ গামলা তো বেরিয়ে এসেছিল ফোগলার হাত ধরবে বলে। সেখানে কি করে মানে রাজি হবে বলো তো বন্ধুরা? আর সন্তান, ওই ভাড় মেদাও সন্তানের কথা, সন্তানকে নিজের সন্তান বলে মনে করলে তবে তো সন্তান হবে, কারণ তার নিজের সন্তান বলতে তো সে ফোগলার বংশে যদি কোনো সন্তান জন্মগ্রহণ মানে দিতে পারে, তো সেটাকেই সে নিজের সন্তান বলে মনে করবে। এই কিষানকে সে তার নিজের সন্তান বলে মনে করে না। তো সেই অংশে সন্দীপদা রাজি হলেও এই গামলা কিন্তু রাজি হয়নি। তো আমার একটা প্রশ্ন হলো, গামলা রাজি হয়নি, কিন্তু গামলার পরিবার, যেই পরিবার এত ভদ্র, যেই পরিবার এত নম্র, যেই পরিবার মেয়ের জন্য এত ফাইট করছে, সেই পরিবার একবারও কি এই জলপাইগুড়ি থেকে আসা কাকু কাকিমার কথাকে একটু রাখতে পারেনি? রাখবে কি করে? মেয়েকে বিক্রি করে টাকা ইনকামের যে একটা আনন্দ, মেয়েকে বিক্রি করে টাকা ইনকামের যে একটা বিলাসবহুল জীবনযাত্রা, সেটা কি আর এমনিতে পাওয়া যাবে? মেয়েকে নিজের কাছে রাখলে তবেই তো পাওয়া যাবে, তাই না? মানে প্ল্যান নাম্বার 1 হচ্ছে গাছের গোড়া থেকে, যেটা হচ্ছে তাদের ঠাকুমা, তাদের কচিকুকি ঠাকুমা 70 বছর বয়সে ঠাকুরের পুণ্যস্থানে গিয়ে, তীর্থস্থানে গিয়ে পুণ্য অর্জন না করে পাপ অর্জন করে এসছে। এর লাস্ট বয়সটা কি হয় একবার দেখবে বন্ধুরা। এর যে সব থেকে প্রিয় মানুষ, সে যেমন গোবরে চুবো হাবুডুবু খাবে, একেও কিন্তু গোবরে বলাটা ভুল, গোবর তো একটা শুদ্ধ জিনিস,
পাকে পাকে একদম পাকে হাবুডুবু খেতে হবে, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময়টুকু নিয়ে এরা পাবে না, দেখবে বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে মিউচুয়াল ডিভোর্সের কথা কিন্তু এই জলপাইগুড়ির কাকু কাকিমা বলেছিল, কিন্তু সেখানেও কিন্তু এই গামলা রাজি ছিল না। কারণ কি, গামলা পুরোপুরি চালিত হচ্ছে ফোগলার জন্য, মানে ফোগলার হাত ধরে। সেখানে জলপাইগুড়ির কাকু কাকিমাকে কি করে মান্যতা দেবে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে এই জলপাইগুড়ির কাকু কাকিমা লাস্টে কিন্তু একটা কথা বলতে ভোলেনি যে তুমি আর যাই করো, মিউচুয়াল ডিভোর্স দাও বা না দাও, তুমি কিন্তু জীবনসঙ্গী যাকে সেকেন্ডবার বেছে নেবে খুব ভেবেচিন্তে কিন্তু বাঁচবে, কারণ ফোগলা তোমার জন্য ঠিক ছেলে নয়। এই যে কথাগুলো কালকের কমেন্ট সেকশনে আমাদের জলপাইগুড়ির কাকু কাকিমা বলেছিল, কি কারণে বললো? একজন তো ভিউয়ার্স হিসেবে এত মাথা ব্যথা কিসের তাদের, এত মাথা ব্যথা কিসের তাদের? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মাথা ব্যথা জানেই, দেখছি এই কাকু কাকিমার মাথা ব্যথা কিসের। তোমরা অনেক অবাক হচ্ছ না? অনেকে কেন, প্রত্যেকেই আমার ভিডিও দেখে যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স তারা অবাক হচ্ছে যে পায়েল তুমি এই কথা বলছো, জলপাইগুড়ির কাকু কাকিমার সম্পর্কে তুমি এই কথা বলছো। না, আমি এই কথাগুলো বলিনি। আছে একজন বুড়ি আছে, একজন বলতে বাধ্য হচ্ছি, তার বক্তব্য শুনে, তার কথা বলার ধরন দেখে জাস্ট মনে হচ্ছিল না তাকে যদি সামনে পেতাম কিছু প্রশ্ন করতাম, আর কিছু 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 ভিডিও ক্লিপ যেগুলো এডিটেড নয়, একদম মানে ওপেনলি তোলা হয়েছে, সেই ভিডিওগুলো তাকে সামনে দেখাতাম যে এগুলো কি, এই যে কথা বলছে, মানে গ্রামের আশেপাশের মানুষও তো সেই ভিডিওগুলোর মধ্যে আছে, তো আমি দেখাতাম দেখুন তো একে এডিটেড করা হয়েছে, ওকে এডিট করে যোগ করা হয়েছে, ভয়েস এডিট করে যোগ করা হয়েছে, এই গ্রামের আশেপাশের মানুষগুলোকেও এডিট করে আমি যোগ করেছি, দেখুন একটু। কারণ প্রুফ তো অনেকের কাছেই আছে না, নিজস্ব আইডি সব থেকে প্রাণের থেকেও প্রিয়, তো সেই কারণে সবাই তো আর প্রুফ দিতে পারে না আরজ ভাইয়ের মতো, কারণ সে মানে বাংলাদেশে থাকে, অতটা প্রবলেম হবে না, কিন্তু যারা আমরা এখানে থাকি আমাদের কিন্তু পদে পদে একটা প্রবলেমের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তাই না? কমেন্ট সেকশন থেকে আরম্ভ করে আদার্স সমস্ত কিছু মধ্য দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। সেখান থেকে দাঁড়িয়ে এই মহান মানে ভদ্রমহিলা বলছেন যে তারা নিজের ফেস রিভিল করবার জন্য, নিজেদের ফেস সবার সামনে প্রমোট করবার জন্য নাকি গামলার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছিল। যদি সত্যিই মিল করতে চাইতো, যদি সত্যিই ভালোবাসতো, তাহলে পার্সোনালভাবে কমেন্ট করে জানাতো। তোমার মাথায় বুদ্ধি আছে, তোমার মাথায় যদি 2 পয়সার বুদ্ধি থাকতো তাহলে তুমি আজকে এই কন্ট্রোভার্সি জগতে কিন্তু আসতে না, কারণ তুমি নিজেকে এত ট্যালেন্টেড, এত একজন বুদ্ধিমত্তা পার্সন বলে নিজেকে মনে করো। আমার মনে হয় তোমার মানে বড় বড় মানে জায়গায় চাকরি করা উচিত ছিল, বড় বড় অফিসার পদে তোমার নিযুক্ত হওয়া উচিত ছিল, কারণ আমরা তো সমস্ত কিছু এআই অ্যাপসের মাধ্যমে এডিট করে ভিউয়ারদের সামনে দিচ্ছি। আমাদের প্রচুর পয়সার প্রয়োজন, সত্যি প্রচুর পয়সার প্রয়োজন, যেই কারণে আমরা একের পর এক ভিডিও এডিট করে প্রমাণস্বরূপ তোমাদের সামনে দিচ্ছি। তুমি তো বিশাল ট্যালেন্টেড, তোমার পয়সারও প্রয়োজন নেই, তুমি সময় বের মানে সারাদিনের সমস্ত কিছু এ হওয়ার পরও ইচ্ছা হলে তুমি ভিডিও দাও। অপরকে বলা হচ্ছে যে অপর নাকি সবসময় লাইভে বসে আছে, অথচ আমি একে দেখি সব সময় লাইভে বসে থাকতে। 36 ভিউজ হোক, 45 ভিউজ হোক, আর যাই ভিউজ হোক, ও লাইভে এসে বসে আছে। আর কথা বলার ধরন মনে হয় যেন মনে হয় মানে 1 গ্লাস জলে ডুবে মানে এটা হতে গিয়ে বেঁচে হ্যাঁ করে কথা বলছে। বুঝতে পারছো আশা করছি আমি কার কথা বলছি। সে বলছে যে তোমরা আমাদের আরজ ভাইয়ের ভিডিওতে কালকে একটা ছবি দেখতেই পেয়ে গেছো যে গামলা কারোর দোকানে দোকানদারি করছে। সে বলছে এটা অন্য একটা কারোর দোকান, গামলার ছবিটাকে ওইখানে অ্যাড করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার যদি এইটুখানি বুদ্ধি থাকে আপনি বুঝতেন। ছবিটা বন্ধুরা তোমরা দেখবে, আমি এখানে দিচ্ছি না, আমি আমার থাম্বনেলেও দেবো না। ছবিটা তোমরা দেখবে, দেখার পর তোমরা একটা জিনিস বিচার করবে যে সামনের যে মেয়েটা দাঁড়িয়ে আছে বা পাশে একজন যে ছেলে দাঁড়িয়ে আছে তাদেরকে কোথা থেকে জোগাড় করা হলো। এইবার যদি তোমরা প্রশ্ন করো যে তাদের কথা তুমি বলছো কেন, তোমরা এই ছেলেটাকে আর এই মেয়েটাকে ওই গ্রামে গিয়ে মানে এই ফোগলার গ্রামে গিয়ে দেখবে তো যে এই মেয়েটার ওখানে বাড়ি কিনা, এই ছেলেটার ওখানে বাড়ি কিনা, তাহলেই বুঝতে পারা যাবে যে এটা এডিটিং ছবি কি কোনো অ্যাপসের মাধ্যমে ছবি বা এটা কি অরিজিনাল ছবি। সব থেকে বড় কথা, এই ছবিটাকে নিয়ে গিয়ে যদি কোনো মানে ছবির দোকানে গিয়ে দেখানো হয়, কোনো ফটোর দোকানে গিয়ে দেখানো হয় যে দেখো তো এটা এডিটেড ছবি কি অরিজিনাল ছবি, তাহলেই বোঝা যাবে। নিজে এত ট্যালেন্টেড, নিজের মধ্যে এত মানে শিক্ষাগত যোগ্যতা একদম কুটকে ভগবান ওর মধ্যে মানে ভরে দিয়েছে, তারা এইটুখানি ক্ষমতা নেই এই ছবিটা নিয়ে গিয়ে ফোনে মানে ছবির দোকানে বলা যেটা এডিটিং ছবি না এমনি ছবি, তাহলেই তো দুধকে দুধ আর জলকে জল সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে যাবে না। সেটা সে বলে যে জলপাইগুড়ির কাকু কাকিমা নাকি নিজেদের ফেস সবার সামনে একটা প্রমোট করবার জন্য এই কমেন্টে করেছিল। পার্সোনালভাবেও তো বলতে পারতো। ও বলছে যে ফোন করতো, ফোন ধরতো না, হোয়াটসঅ্যাপ করতো, হোয়াটসঅ্যাপে কথা বলতো না, এফবি তো খোলা ছিল। ও এফবি খোলা থাকবে যে এফবিতে কমেন্ট করলে যে তার কোনো রিপ্লাই দেবে, সেটার কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে?
বা এই এই মহান ভদ্র মহিলা জানলুই কি করে যে এই যে ছবিটা এডিটিং ছবি, আমি পুরোপুরি তোমাদেরকে ড্যাম শিওর বন্ধুরা যে এখন দালাল কিন্তু এর পর থেকে সরে গেছে, মানে গামলার হয়ে কথা বলতে একটু মানে যে কিছুটা সত্য কিছুটা মিথ্যে মিশিয়ে ভিডিও দিচ্ছে, কারণ দালাল যে একটা চাপের মধ্যে আছে, ও নিজের আইডি কদিন বাজিয়ে রাখতে পারবে তার নেই ঠিক, কারণ নিজের মুখে এটা বলেছিল যে হয়তো আমার এই আইডি একদিন শেষ হয়ে যাবে। সেখান থেকে দাঁড়িয়ে ও নিজের লাজে গোবরের যা অবস্থা, সেখান থেকে নিজে কি করে বেঁচে আসবে তার কোনো আতাপাতা নেই। সে এখন গামলাকে নিয়ে কত লড়বে বলো তো। তো সেই কারণে এ এখন আরম্ভ করেছে, আর এর সাথে যে পার্সোনালভাবে গামলার কথাবার্তা হয় খুব ভালো করেই আমরা জানতে পেরে গেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই বলে দিয়েছে যে বলিউড এডিটিং অ্যাপসের দ্বারা, মানে ভিউয়ার্সরা সবাই বোকা, এই একজন ইনি আছেন সব থেকে বড় চালাক। তোমরা একবার বলো তো বন্ধুরা, এই জলপাইগুড়ির কাকু কাকিমার যে কমেন্টটা করেছে, সেই কমেন্টটাই যদি নিজেদের ফেস মানে প্রমোট করাতে চাইতো, তাহলে তো সব থেকে বড় কথা এই কমেন্টটা না করে দ্বিতীয়বার আবারও এই গামলার বাড়ি চলে আসতো নিজেদের ফেস নিয়ে একদম ক্যামেরার সামনে, যে চলো আবারও তোমাদের সাথে আমরা একটু আলোচনা করি। এটা যদিও জানতাম তাদের একটা আইডিয়া আছে, না তাদের কিচ্ছু নেই। তারা সত্যি একজন ভিউয়ার্স হিসেবে অপরের উপকার করতে এসে যদি সত্যি এত বড় বদনামের উপহার পায় গামলার তরফ থেকে, কারণ এ তো গামলারই পাচাটা কুত্তা, তাই না, বলতে বাধ্য হচ্ছি, কারণ সে প্রতিটা প্রমাণকে যদি এআই অ্যাপস করে কাটতে দেয় তাহলে তো পাচাটা মানে মানে যাকে বলে একদম কুত্তা। বলছি আবার কেউ কিছু মনে করো না, কারণ আমি সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু আমি অন্তত বিশেষ করে সন্দীপদের ওপরেও কিন্তু আঙুল তুলেছিলাম যে কোনো সময় যদি তোমার জন্য, তোমার খুব হুড়োতাড়ার সিদ্ধান্তের জন্য কিষাণুর চোখের জল যদি বেরোয়, তোমাকে নিয়েও কিন্তু আমরা কন্ট্রোভার্সি করব। এটা কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম, কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, চোখের সামনে যেটা দেখবো সেটা আমার বলার কিন্তু রাইট আছে। হ্যাঁ, বলার কিন্তু রাইট আছে। যখন সন্দীপদা একজনকে স্ট্রাইক দিয়েছিল গামলার তরফে যে ভিডিও করে, আমি কিন্তু সন্দীপদাকে মানে আমার ভিডিও থ্রু বলেছিলাম যে গামলা যদি আমাদেরকে স্ট্রাইক দিয়ে আমাদের মুখ বন্ধ করবার চেষ্টা করে, তাহলে তুমিও তো সেই সেম কাজ করছো। তোমাকে নিয়ে যারা নেগেটিভ বলছে তাকে যদি স্ট্রাইক দিয়ে তুমি মুখ বন্ধ করার চেষ্টা করো, তাহলে তোমার আর গামলার মধ্যে পার্থক্য কি রইল? কিছু করতে যেও না, প্রমাণ তোমার কাছে যথেষ্ট আছে, তুমি শুধু সেইগুলো পেশ করো, আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো তোমরা জানতেই পেরে গেছিলে যে তার স্ট্রাইক কিন্তু ওই তারপর আর দেয়নি, একটাই দিয়েছিল, তারপর কিন্তু আর দেয়নি। তারপর যথারীতি আজকে গামলার যে অবস্থা, শুধুমাত্র সেই সমস্ত তথ্য প্রমাণ সন্দীপদা এমনভাবে জোগাড় করেছে, বা আমরা এমনভাবে সমস্ত কিছু ছানবিন করে সেই সমস্ত তথ্য প্রমাণ সন্দীপদার কাছে ভিডিও থ্রু পাঠিয়ে দিয়েছি, যেখানে কিনা সে সত্যের জন্য আজকে জয়গান গাইতে কিন্তু শুরু করে দিয়েছে। সেই অবস্থায় গামলা তো নতুন একটা নাটক করলো, কিন্তু যে বলছে এআই অ্যাপসের মাধ্যমে এই ছবিটাকে এডিট করা হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইছি যে সেই সামনে দাঁড়িয়ে যে ছেলে আর মেয়েটা ছিল, সে কে? তাকেও কি এডিট অ্যাপসের মাধ্যমে তাদের গ্রামের একটা ছেলে আর একটা মেয়ের মুখ কি সেখানে চিপকে দেওয়া হয়েছে? মানে কতটা অসভ্য, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, কতটা একদম নির্লজ্জ একজন মেয়ে ছেলে হলে এই ধরনের কথা বলা যায় বন্ধুরা? তো এই তো গেল একটা কথা যে ভিউয়ার্সরা সত্যি কথা বলতে এখন কারোর ভালো না চাওয়াই ভালো। এই যে দেখবে অনেকে আমাকে কমেন্ট করে যে বোন তুমি কাউকে কিছু বলো না, বা পায়েল তুমি কাউকে কিছু বলো না, কাউকে বিশ্বাস করো না। তো এরা কেন বলে? কারণ আমি বিপদে পড়ি, তারা কিন্তু চায় না। তারা চায় যে না, এই মেয়েটা সত্যের লড়াই করছে, এই মেয়েটার কোনো বিপদে যাতে না পড়ে। কিন্তু সেই ভিউয়ার্সটাই যদি আমার মুখ থেকে বা আমার জন্য যদি অন্য কোনো মানুষের কাছে গিয়ে যদি এইরকম বদনামের ভাগিদার হয়, তাহলে সেই মানুষটা কী ভাববে যে দূর, আমি তো কোনো এখান থেকে লাভই পাচ্ছি না, ফালতু এই সমস্ত ঝামেলার মধ্যে জড়াবো কেন, শুধু মজা নাটক দেখবো আর মজা নেবো, যে যা যেখানে যা করছে করুক, আমার কিছু যায় আসে না, আমরা জাস্ট মজা নেবো, এটাই তো ভাববে, তাই না? মানে এতটা নগণ্য, এতটা ছোট এদের মেন্টালিটি, যতই বলবো ততই কিন্তু কম বলা হবে বন্ধুরা। এরপর আসছি, তোমাদের একটা আমি প্রমাণ দিচ্ছি। কালকে গামলার বৌদি দেখবে এখন ভিডিও দিচ্ছে গামলার বৌদি, কারণ কি আইডি ওপেন করে নিয়েছে, ভিডিও দেবে, রেভিনিউ কামাবে, এটা একটা বিশাল বড় বিষয় বন্ধুরা। গামলার বৌদি কালকে একটা ভিডিও দিয়েছে দেখবে, ওই বেড়াতে যাওয়ার, ওই ভিডিওর 1 মিনিট কত সেকেন্ডে একটা ভিডিও দিয়েছে, ওই ভিডিওর 52 মিনিট, ওই 51 বা 52 মিনিটে তোমরা দেখবে ওখানে কিন্তু স্পষ্ট এই ফোগলাকে দেখা গেছে বন্ধুরা। আমরা তো প্রুফ এতদিন এই যে এআই অ্যাপস, এই অ্যাপস, ওই অ্যাপস, এই অ্যাপসের প্রুফ দিচ্ছিলাম। আপনাকে বলছি, আপনি যে এই এআই অ্যাপস নিয়ে এত মাথা ব্যথা আপনার, আপনি নিজে গিয়ে এই গামলার বৌদির কালকে বেড়াতে যাওয়ার যে বড় ব্লগ বলতে শর্টগুলো নয়, শর্ট ভিডিওগুলো নয়, বড় যে 1-1.5 মিনিটের ভিডিওগুলো, সেইগুলো ওখানেও 52 মিনিটে গিয়ে দেখবে গামলা যখন ভিডিও করছে তখন বাসের কাঁচে দেখা যাচ্ছে একজন হাতটা এরম করে দিয়ে কথা বলছে।
তার হাতে কিন্তু সেম ওই ফোগলার যে আংটি, সেম যে ড্রেসটা পরে গেছিল তার ছবি তোমরা দেখতে পাবে কিন্তু বন্ধুরা, যেই ড্রেসটা পরে নাচানাচি করছিল আমরা দেখতে পেয়েছি ভিডিওর মধ্যে, সেই সেম ড্রেস পরে বসে আছে। এবার এই ভিডিওটা তো গামলার বৌদি, তাহলে কি গামলার বৌদিও যে ভিডিও আমাদের সামনে দিচ্ছে সেটা কি এআই অ্যাপসের মাধ্যমে এডিট করে নিজের ননদকে বিপদে ফেলার জন্য এরকম একটা প্ল্যানিং করেছে? তার মানে এখানে আমরা ভাবতেই পারি যে গামলার বৌদি বিশাল বড় একটা প্ল্যানিং করেছে নিজের ননদকে বিপদে ফেলবার জন্য, যে দেখো এই দেখো ফোগলা, হ্যাঁ তোমরা তো অন্যান্য ভিডিও থেকে প্রমাণ দিচ্ছ, আমার ভিডিওতে দেখো। কারণ করতেই পারে বন্ধুরা এটা, কারণ আমার মনে হয় বৌদিটা কেন করলো, কারণ কি বৌদি বুঝতে পারছে ননদকে নিয়ে এত তোলপাড় চলছে, যেখানে ছায়া দিকে ভিডিও করছি, যেখানে হাত একটু দেখা যাচ্ছে ভিডিও করছি, লুকিং গ্লাসে ছবি দেখা যাচ্ছে গাড়ি সেখানে ভিডিও করছি, আমরা রেস্টুরেন্টে খেতে গেছে সেখানে রেস্টুরেন্টের যে বলে কাছে দেখা যাচ্ছে সেখান থেকে আমরা ভিডিও করে ফেলছি। ওই যে ভ্যালেন্টাইন্স ডের দিন যে তুঁতে কালারের পাঞ্জাবি পরে গেছিলো, বাইক থেকে নামলো, এই দিকে যখন ভিডিও করে নিচ্ছি তখন গামলার বৌদি যখন ভিডিও ছাড়লো তখন কি বুঝতে পারেনি যে এই ছবিটা দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এই ভিডিওটার এই ছবিটা ফোগলার। তার মানে এখানে বলতে পারা যায় বন্ধুরা, বাড়ি থেকে তাড়াবার জন্য গামলার বৌদি এবং গামলার দাদা মিলে একটা বড়সড় প্ল্যান করেছে যে আমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ হবে। কি করে ভিউজটা হবে? আমাদের ভিডিওর মধ্যে এই সমস্ত নোংরামি কিছু কিছু ফুটেজ তুলে ধরি, সেইগুলো তুলে ধরলে তবেই না ভিউয়ার্স আসবে, আমার ভিডিওতেও বেশি বেশি করে ভিউজ দেবে। একটা কথা তোমরা নর্মালি ভাবো, এই আজকে যে আমি তোমাদের সামনে গামলার বৌদির ভিডিওর 52 মিনিটের টাইমটা মেনশন করলাম, সেখানে তোমরা দেখতে ছুটবে, তার মানে অটোমেটিক্যালি কিন্তু তার ভিডিওর ভিউজ হবে। তাহলে বৌদি আর দাদা মিলে কিন্তু একটা নতুন প্ল্যান করছে। এই কারণেই কিন্তু যখন গামলা তার বৌদি যখন ছবি তুলছিল বা ভিডিও করছিল, তখন গামলা যখন বলছিল ওকে দেখি দেখি, বলে না এখন কেন দেখাবো, যখন ছাড়বো তখন তুমি দেখতে পাবে, এই কথাটা কিন্তু গামলার বৌদি বলেছে বন্ধুরা। তার মানে ওর ভেতরে ভেতরে প্ল্যান হচ্ছে যে এইবার ননদকে আমি বিপদে ফেলবো। আর তোমরা তো জানোই না, এই রিসেন্টলি কিন্তু এই তোমার কি বলে লাইফা কিন্তু বেদরম দিয়েছে গামলাকে, কারণ এই গামলা আর ফোগলার যে কুকীর্তি বা এই যে গামলা নিজের অ্যাকাউন্ট সম্পর্কে সমস্ত কিছু যে ফোগলার হাতে তুলে দিয়েছে, এই জিনিসটা লাইফা সহ্য করতে পারেনি। লাইফা কোথাও ভেবেছিল যে আমার বোন এখানে থাকবে, যা ইনকাম করবে সমস্ত কিছুর ভাগিদার হব আমরা, সমস্ত কিছু হ্যান্ডেল করব আমরা, এবং তুমি তোমার সংসার ওখানে করবে। কারণ এই লাইফাও কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছে যে বোনই তো আমার সব থেকে বেশি দোষী, সব থেকে বেশি বলাটা ভুল, পুরোপুরি দোষটাই তো আমার বোনের। তো সেখান থেকে বোন তো এত তাড়াতাড়ি খালাস পাবে না, তো সেই কারণে বোন যতদিন থাকবে ততদিন কিন্তু বোনের সমস্ত টাকা আমাদেরকে আত্মসাৎ করতে হবে। কিন্তু এখানে কি হচ্ছে, বোন আছে শুধুমাত্র সংসারটা চালাচ্ছে, কিন্তু একটা যে মোটা অ্যাকাউন্টের টাকা প্রথম দিচ্ছিল গামলা তার বাবার বাড়ির ফ্যামিলিকে, সেটা এখন আর দিতে পারছে না। কারণ যে পেমেন্টটা ঢুকছে সম্পূর্ণ পেমেন্ট, যে কত টাকা আমরা বুঝতে পারি কত টাকা আমাদের ঢুকতে পারে, কারণ আমাদের তো 2 মাস 3 মাস অন্তর একটা পেমেন্ট হয়, কিন্তু সেখানে ওরা হচ্ছে মাসে, এবং ওরা বুঝতেই পেরে যায় যে আমার এই মাসের আর্নিং ঠিক কতটা হতে পারে, কারণ একটা ওয়াইটিতে এরকম কিন্তু আমাদের একটা দেখায়। সেখান থেকে ওগুলা বুঝতেই পারে যে পেমেন্ট ঢুকবে, এবং হতেই পারে যে অ্যাকাউন্টটা জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে গেছে, যেখানে কিনা পেমেন্টটা ঢুকে যাচ্ছে ফোগলার অ্যাকাউন্টে, কিছুই পাচ্ছে না এই লাইফা। এই কারণে কিন্তু লাইফা বাড়িতে প্রচণ্ড এই কয়েকদিনের মধ্যে অশান্তি করেছে। আমি জানি না গামলা এখনো পর্যন্ত আজকে ভিডিও দেয়নি, কেন দেয়নি, কি কারণে দেয়নি, হয়তো এই অশান্তির জন্যই কিন্তু দেয়নি বন্ধুরা। কারণ একটা মেয়ে তোমরা দেখো, তার কিছুটা নোংরামির জন্য আজকে যদি এই নোংরামিটা ডিভোর্সের পর করতো, তাহলে এই গামলা হয়তো এতটা বিপদে পড়তো না বন্ধুরা। এই রিসেন্টলি লাইফা এই গামলাকে 2-4 ঘা দিয়েছে বন্ধুরা, এবং প্রচণ্ড চেঁচামেচি করে বাড়িতে কিন্তু অশান্তিও হয়েছে, যেখানে কিনা গামলার মা বাবা গামলাকে সামনে থেকে হয়তো বলতেও পারেনি যে না তোর দোষ, তোর দাদার কোনো দোষ নেই। তারা কিন্তু ওই হয় নয়ের মাঝখানে একটা ছিল, না ফেলেছে ছেলেকে না ফেলেছে মেয়েকে, কারণ মেয়ে টাকা দিচ্ছে আর ছেলের তখন মাথা গরম হয়ে গেছে, হয়তো বাইরে থেকে কোনো রকম কেউ কথা শুনেছে সেই কারণে, বা এই যে পেমেন্ট ঢুকছে পেমেন্টের টাকায় যে ফোগলা সমস্ত কিছু করছে, এই যে তোমরা বুঝতেই পারছো প্রমোশনাল যে ভিডিওগুলো দিচ্ছে, তার মানে তো তোমরা বুঝতেই পারছো যে গামলার অ্যাকাউন্টটা ফোগলার হাতে ঠিক কতটা আছে। লাইফার কথা হলো আমার বোনের অ্যাকাউন্ট আমরা কিছু করতে পারলাম না, অথচ এ সমস্ত কিছু আত্মসাৎ করে নিচ্ছে, তাহলে একে এখন বেধড়া মারধর করতে হবে যে তুই বাড়ি থেকে নয় বেরিয়ে যা ওখানে গিয়ে, কারণ বদনামের ভাগিদার হচ্ছে আমাদের বাড়ির প্রতিটা মেম্বার, সেখান থেকে সমস্ত লাভের গুড় পিঁপড়ে কে নিয়ে যাচ্ছে ওই ফোগলা। কারণ ফোগলার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে তো আমরা সেইভাবে কিছু বলি না, কারণ দেখতে পাই না। লাইফার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আমরা দিনরাত বলি, কারণ তাদের এই নোংরামোগুলো দেখতে পাচ্ছি। তো সেখান থেকে দাঁড়িয়ে লাইফা কিন্তু প্রচণ্ড মানে অশান্তি করছে, বাড়িতে একটা মারধরের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, যেখানে গামলা প্রচণ্ড কি বলবো চিৎকার চেঁচামেচি করি, ভয় পেয়েই হোক যাই হোক, ও কিন্তু মানে
দাদা যেটা বলেছে সেটা কিন্তু চুপচাপ শুনেছে, একটা দুটো পাল্টা কথা বলেছে, কিন্তু কি আর করবে, কারণ সে তো নিজেও বুঝতে পারছে যে ফোগলা ওকে যে একটা চাপে রেখেছে। কারণ কেউ যদি কারোর সর্বস্ব দেহ তার হাতে উজাড় করে দেয় এবং সে সেটা যদি ক্যামেরাবন্দি করে পুজো করে প্রতিদিন যাবো, তার তো একটা জীবনের ভয় থাকবেই যে আমার তো অলরেডি সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় চার্ট হয়ে গেছে, এরপর যদি এই ছবিটাও আমার রিভিল হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে, আমার বেঁচে থাকার আর কিছুই থাকবে না। তো সেই জায়গায় কিন্তু গামলা এখন এই ফোগলার সমস্ত কথায় উঠছে আর বসছে। না হলে ভাবো তো বন্ধুরা, কোন সাহসে ওদের বাড়ির দোকানে গিয়ে দোকানদারি করে, বন্ধুরা কোন সাহসে ওই বাড়ির দোকানে গিয়ে দোকানদারি করে। মানে বুঝতে পারছো, এই গামলার রাজরানী থেকে ব্লগার থেকে আজ কারোর বাড়ির চাকরানি, কারোর বাড়ির দোকানদারিনী পরিণত হয়েছে। কতটা অবস্থা খারাপ। আর এই যে ঠাকুমা এত নাচ গান করছে, কি কারণে জানো? ঠাকুমাকেও কিন্তু স্বার্থে ব্যবহার করা হয়। ঠাকুমাও কিন্তু এই লাইফ আর বৌদির আইডিতে নেচে গিয়ে ভিডিও দিচ্ছে, আর কি সুন্দর। হ্যাঁ, দাদাও কিন্তু কমেন্ট সেকশন অফ করে দিচ্ছে। আরে তার ঠাকুমা দেখলাম একটা ছেলের সাথে, বাচ্চা ছেলে বলা চলে না, মোটামুটি এজ ওই 8-10 বছর হবে, একটা ভিডিও দিয়েছে, তার দেখছি কমেন্ট সেকশনটা বন্ধ। তো জানি না, হয়তো বাচ্চাদের ভিডিও দিলে অনেক সময় কমেন্ট সেকশন নিজে থেকে বন্ধ যায়, কিন্তু এটা তো যথেষ্ট বড়, 8-9 বছর বয়স, এর কমেন্ট সেকশন বন্ধ হওয়া কিন্তু উচিত নয়। দেখলাম কমেন্ট সেকশনটা অফ আছে। তো ননদের টেকনিকটাকে অ্যাপ্লাই করছে নাকি বৌদি? ননদের টেকনিকটাকে অ্যাপ্লাই করছে যে আমি নোংরামো দেখাবো, তবে এরা কিন্তু ধুরন্ধর চালাক। দেখো, নিজেদের নোংরামো কিন্তু দিচ্ছে না, নিজেদের ছবি নিজেদের ভিডিও কিছুই যেভাবে দিচ্ছে না, ছবি দিয়ে ভিডিও বানাচ্ছে, যা কিছু দিচ্ছে ননদের নিয়ে। ননদ কোথায় কথা বলছে, ননদের বরকে কোথায় দেখা গেছে, মানে এখন যে নতুন বর দেখা গেছে, সেইগুলো নিয়ে কিন্তু ভিডিও করছে। আমার তো মনে হয় তার দাদা আর বৌদি মিলে বোনকে বাড়ি থেকে তাড়াবার জন্য গভীর একটা চক্রান্ত করছে বন্ধুরা, এরকম কিছু ইনফরমেশন কিন্তু জানতে পাচ্ছি। তো গামলা, তুই কিন্তু সাবধান হয়ে যা, তুই নিজেও জানতে পারবি না, হয়তো আমার ভিডিও শুনে তুই অবাক হবি যে আমার দাদা এরকম করতে পারে। হ্যাঁ, অনেক কিছুই করছে, কারণ ওই যে বলে দেওয়ালেরও কান আছে, সেই কারণে তুই কিন্তু সাবধান হয়ে যা। হয়তো তোকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি, কিন্তু তোর যে কতটা বিপদ ঘনিয়ে আসতে চলেছে, এই তো শুধু পায়ে ধরে কাঁদতে আরম্ভ করছিস যে আমাকে মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে যাও, আমার অনেক টাকা খরচ হচ্ছে। কেন রে? উকিলের পেছনে এত টাকা খরচ হচ্ছে। সন্দীপ দাও তো সংসার চালাচ্ছে, সন্দীপ দাও যা ইনকাম করছে তার থেকে তো তোর বেশি ইনকাম হয়, কারণ তুই তার থেকে বেশি ভিউজ গেন করি, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে তুই যে বলছিস উকিলের পেছনে টাকা ঢালছিস, সন্দীপ দাও তো উকিলের পেছনে নিশ্চয়ই টাকা ঢালতে, তাহলে সেই টাকা ঢেলেও এত সুন্দর বাড়িঘর প্লাস বাবা মার সন্তানের দায়িত্ব পালন করছে, একটা বাচ্চা ছেলে লেখাপড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু ভরণ পোষণ করছে, সেখানে তুই এমন কি করেছিস তোর সমস্ত টাকা শেষ হয়ে যাচ্ছে? মানে বাবা মা দাদা বৌদি আর ফোগলার পরিবার কেউ তোকে টাকা ছাড়া দাম দিচ্ছে না, তাই তো? তোর অবস্থা কি হয়েছে? তো বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে রামপাট খেয়েছে দাদার হাত থেকে, এবং দাদার বৌদি মিলে কিন্তু একটা গভীর চক্রান্ত করছে। নাহলে ওই ভিডিওটা দেয় কেন যেখানে ফোগলাকে দেখা যাচ্ছে? বন্ধুরা, তোমরা কালকের ভিডিওর ওই 52 সেকেন্ডে যাবে, তোমরা মানে ওই 1.5 মিনিটের ভিডিওটা তোমরা দেখবে, আর আমার মনে হচ্ছে 52 সেকেন্ডই আছে, আমি লিখে রাখিনি, তো তোমরা ওখানটা গিয়ে দেখতে পেলে কিন্তু বুঝতে পারবে যে ওখানে কিন্তু ফোগলা বসে আছে, হাতটাকে এরকম করে কিন্তু ফোগলা বসে আছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে, কাল থেকে আমি রাত থেকে কোনো ভিডিও দিইনি বলে অনেক কথা জমা আছে, আজকে আশা করছি আরও 2টো ভিডিও নিয়ে আসতে পারবো। ততক্ষণে জানি তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো